আরএফএল ওয়ার্ড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রব আমানত রক্ষা করে। কুয়েট শিক্ষকের মৃত্যুতে উত্তেজনা, ক্যাম্পাস বন্ধে হল ছাড়লেন শিক্ষার্থীরা। চাঁদপুরে রক্তাক্ত সড়ক, বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত। এবং দেশের বিভিন্ন স্থলবন্দরে ওমিক্রন সতর্কতা, চিকিৎসায় হেলথ টিম গঠন। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি তানফির আহমেদ। শিরোনাম শুনছিলেন, যাচ্ছি পুরো খবরে। মানসিক নিপীড়নে কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনাতে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বিকেলে হল ছাড়েন শিক্ষার্থীরা। এর আগে সার্বিক পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল দায়ীদের বহিষ্কার, সুষ্ঠু তদন্ত সহ কয়েক দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির নেতারা। অভিযোগ, হলের ডাইনিং ম্যানেজারের দায়িত্ব নিয়ে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান প্রভোস্ট ডক্টর মোহাম্মদ সেলিমকে চাপ দিয়ে আসছিলেন। মানসিক চাপে পড়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। দর্শক, আমরা এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিব। খুলনা থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মামুন রেজা। মামুন। তানভীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বিকাল 4:30টার মধ্যে হল ছেড়ে চলে গেছে। তবে এখনো পর্যন্ত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা বিভিন্ন হলে অবস্থান করছে। সেই সাথে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আর ক্যাম্পাসের যে সড়কগুলো এখন ফাঁকা, মানুষ, শিক্ষার্থী কিংবা অন্যান্য শিক্ষকদের চলাচল নেই। আর তবে তদন্ত কমিটি, গত মঙ্গলবার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির 2 জন সদস্য তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। কিন্তু আজ যে সিন্ডিকেট সভা ছিল সেই সভাতে তদন্ত কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তদন্ত কমিটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আগামী 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট ক্যাম্পাস বন্ধ থাকবে। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেছেন যে তাদের করোনা পরিস্থিতিতে প্রায় 1.5 বছর ক্যাম্পাস বন্ধ ছিল, যে কারণে লেখাপড়া বিঘ্নিত হয়েছে। এখন আবার ক্যাম্পাস বন্ধ করায় তাদের লেখাপড়া আবারও বিঘ্নিত হবে। আর এছাড়া শিক্ষার্থীদের আরেকটি সমস্যার কথা শিক্ষার্থীরা জানিয়েছেন, যে তারা বলছেন যে তারা হঠাৎ করে হল বন্ধ করায় এখন তাদের হল ছেড়ে বাড়িতে যেতে হচ্ছে। কিন্তু এত সংখ্যক শিক্ষার্থী, তারা বাড়িতে যাওয়ার বাসের টিকিট কিংবা ট্রেনের টিকিট পাবেন না, যে কারণে তাদেরকে দুর্ভোগে পড়তে হবে। প্রায় কুয়েটের 7টি হলে প্রায় 2,500 শিক্ষার্থী তারা থাকতেন। তাদের মধ্যে 2,000-এরও বেশি শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়ে চলে গেছেন। কিন্তু অনেকেই নগরীর ফুলবাড়ি গেট এলাকায় গিয়ে তারা বাস কিংবা ট্রেন সহ অন্যান্য যানবাহনের টিকিট না পেয়ে তারা বিড়ম্বনায় পড়েছেন। তানভীর। জি মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মামুন রেজা জানাচ্ছিলেন খুলনা থেকে। নরসিংদীর রায়পুরায় অপহরণের 5 দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে উত্তর বাখননগর গ্রাম থেকে ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়। গেল 28 নভেম্বর ইয়ামিনকে বাসায় রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে যান মা বাবা। বাড়ি ফিরে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে টেলিফোনে 10 লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। থানায় অপহরণ মামলাও দায়ের করা হয়। দোষীদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের 3 জন আরোহী মারা গেছেন। নিহতরা সবাই কুমিল্লা চান্দিনার বেলাশোর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায় দুপুরে কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে যাবার সময় একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। পরে বাস চালককে আটক করা হয়।
নোয়াখালীর সেনবাগে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় গতকাল বীর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা থেকে বাড়ি ফিরবার পথে তাকে তুলে নেয় জহির। তার ডেকোরেটের দোকানে নিয়ে ধর্ষণ করে। আশপাশের লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে এই ঘটনায় মামলা দায়ের করে পরিবার। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ মিলেছে, রাখা হয়েছে হাসপাতালের আইসিইউতে। এই ঘটনায় জড়িত রাসেলকে আটক করেছে পুলিশ। ওমিক্রন মোকাবেলায় আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জোরদার করা হয়েছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করছে ৬ সদস্যের হেলথ টিম। বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তাদের তাপমাত্রা পরীক্ষা করছেন তারা। করোনা উপসর্গ মিললে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সহ নিশ্চিত করা হচ্ছে কোয়ারেন্টিন। এদিকে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পণ্যবাহী ট্রাক চালকদের তাপমাত্রা পরিমাপ ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। আমাদের এখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলো, আমাদের তাপমাত্রা মাপা হলো। বাংলাদেশের মানুষের অনেক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তার ভিতরে আমাদের দরকার হলো যে আমরা নিজেদের থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইরাস আক্রান্ত হয়ে কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, আর প্রবেশ করলে আমরা যেন ওকে সাথে সাথে কোয়ারেন্টাইনে রাখতে পারি, সেজন্য আমার মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত আছে। ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত দেশ থেকে আগত যারা যাত্রী তারা যেন আমাদের সামাজিক সংক্রমণ না ঘটায়, সেটার জন্য আমরা স্থলবন্দরে হেলথ টিম, মেডিকেল টিম কাজ করছে। নেত্রকোনার সাদামাটির পাহাড় জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হলেও হয়নি এর অবকাঠামো উন্নয়ন। এতে হতাশ দর্শনার্থী এবং স্থানীয়রা। তবে জেলা প্রশাসক বলছে খুব শিগগিরই শুরু হবে এর অবকাঠামোগত উন্নয়নের কাজ। রয়েছে আরও কিছু পরিকল্পনাও। হানিফুল্লাহ আকাশের পাঠানো তথ্য এবং ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটি বা চীনামাটির পাহাড় সিরামিক শিল্পের কাঁচামালের জন্য বিখ্যাত। এই মাটি প্রাকৃতিকভাবেই কেওলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। রয়েছে সিলিকা বালি সহ আরও অনেক খনিজ পদার্থ। ১৯৫৭ সালে প্রথম এর সন্ধান পায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এবছর জুনে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয় এই সাদামাটির পাহাড়। এতে খুশি হন দর্শনার্থী ও স্থানীয়রা। আশা করেছিলেন হবে অবকাঠামোগত উন্নয়ন সহ সৌন্দর্য বৃদ্ধির কাজ, কিন্তু সেই আশায় গুড়ে বালি। দুঃখজনক বিষয় হচ্ছে যে আসলে এখানে কোনো ট্যুরিজমের কোনো ফ্যাসিলিটি নেই। এখানে যদি গভর্নমেন্ট যদি একটু ইনিশিয়েটিভ নেয়, আমার মনে হয় যে এই জায়গাটা আসলে অনেক প্রমোট করা সম্ভব। তারা বলেছিল এখানে হোটেল রাস্তা, রেস্টুরেন্ট বিভিন্ন বাস্তবায়ন করবে, কিন্তু এই পর্যন্ত এরপরে এর কোনো অগ্রগতি দেখেনি। এবং রাস্তাগুলো যদি সম্প্রসারিত হয়, হোটেলের উন্নয়ন হয়, অনেকটি ডেভেলপড হবে এই অঞ্চল। জেলা প্রশাসকের দাবি শিগগিরই শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। রয়েছে আরও পরিকল্পনা। যোগাযোগ ব্যবস্থা, রাস্তার উন্নয়ন এবং সেখানে পর্যাপ্ত ইলেকট্রিসিটি, তারপর 2 ব্রিজের মাঝখানে একটি ঝুলন্ত ব্রিজ, সৌন্দর্য বর্ধন, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা গ্রহণ করা, বিশেষ করে একটি রেস্ট হাউসের ব্যবস্থা গ্রহণ করা। এই কার্যক্রমগুলিকে সাথে নিয়ে আমরা একটা পরিপূর্ণ পরিকল্পনা তৈরি করছি। দুর্গাপুরে ১৬৩টি সাদামাটি টিলা রয়েছে, যেখানে মাটি তোলার জন্য ১৩টি কূপ খনন করলেও পরে 9টি কূপ বন্ধ করে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঋণ না নিয়েও ঋণের জালে বান্দরবানের ৬০ জন কৃষক। কৌশলে তাদের জাতীয় পরিচয়পত্র ছবি সংগ্রহের পর এই ঋণ তুলে নেন আব্দুল আলম নামে এক প্রতারক, যার পরিমাণ এখন দাঁড়িয়েছে কোটি টাকার উপরে। অভিযোগ এতে জড়িত অগ্রণী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাও। বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার কোহালং ইউনিয়নের চেবির মুখপাড়া। এখানকার বেশিরভাগ বাসিন্দাই জীবিকা চালান কৃষি কাজ করে। ২০১২ সালে এই এলাকার ৬০ জন কৃষককে অগ্রণী ব্যাংক থেকে ঋণ দেওয়ার কথা বলে তাদের এনআইডি ছবি সংগ্রহ করেন আব্দুল আলম নামে এক ব্যক্তি। ঋণ হয়েছে ঠিকই, কিন্তু সেটি জানেন না তারা। যা জানাজানি হয় জেলা প্রশাসন থেকে তাদের নামে সার্টিফিকেট মামলার নোটিশ জারির পর। জানা গেছে সুদা আসলে ঋণের প্রায় ১ কোটি টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময়ে চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু কৌশলে তা গায়েব করে দেন আব্দুল আলম। মাইয়ার নামে, আমার স্ত্রীর নামে, আমার ছেলের নামে, 3 জনের নামে লোক টাকা নিয়ে ব্যাংকের থেকে। আলম সদাগর আমার নামে তো লোন নিয়ে খেয়ে ফেলছে। আমি তো কোনো তো ব্যাংকও চিনি না, কোনো কিছু চিনি না। আলম সদর আমার ব্যাংক থেকে প্রতারণা করে টাকা নিয়েছি। আমি তো কাইনি, আমি কেন
টাকাগুলো শোধ করব। আলন সৌদাগরের ব্যাংকের টিয়ানি হাই ফেলেছে এই সরকারের হাতে আমি বিচার চাই। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আব্দুল আলম। আমি টাকা লইছি বলে কই, আমি আত্মসাৎ করছি বলে কই, বিভিন্ন জায়গায় আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার ছেলের ইজ্জতের ক্ষুণ্ণ করছে। ঋণের জাল থেকে কৃষকদের রক্ষার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা চান স্থানীয় জনপ্রতিনিধিও। তবে আইনি ব্যবস্থার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আইনি ব্যবস্থা এটি আছে এবং এটা করা উচিত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি করবেন, এটি আমি আশা করি। তারা যদি সেভাবে প্রমাণ দিতে পারেন তাহলে আমরা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংককে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলবো। অভিযোগ, এই প্রতারণার সাথে যোগসাজশ আছে অগ্রণী ব্যাংকের কতিপয় কর্মকর্তার, যদিও এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি ব্যাংকের কারো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মেঘের ছোঁয়া আর শূন্যে ভেসে সাগর সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ, অবাক করা এমন সুবিধার রেস্টুরেন্ট চালু হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। নাম দেওয়া হয়েছে ফ্লাই ডাইনিং, যেখানে রোমাঞ্চকর অনুভূতির সাথে স্বাদ নেওয়া যাবে খাবারের। কক্সবাজার থেকে নুপা আলমের পাঠানো রিপোর্ট আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। উড়ন্ত ডাইনিং টেবিল, চারপাশে চেয়ারে বসলেই মিলবে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি। উপভোগ করা যাবে সাগর আর মেঘের অনাবিল সৌন্দর্য। এতদিন অনেকটা স্বপ্ন থাকলেও এখন বাস্তবেই এমন উড়ন্ত ডাইনিংয়ের দেখা মিলছে কক্সবাজারে, যাতে আয়েশি ভঙ্গিতে দুপুর কিংবা রাতের খাবার খেতে পারেন যে কেউ। রয়েছে বাড়তি বিনোদনের ব্যবস্থাও। দেশের নতুন মাত্রার এই রেস্টুরেন্ট চালু হয়েছে শহরের সুগন্ধা পয়েন্টে। একদিকে সমুদ্র, একদিকে কক্সবাজার সি বিচ, তো বুঝতেই পারছেন কতটা অ্যামেজিং একটা পরিবেশ সৃষ্টি হবে। অনেক বেশি আনন্দ হচ্ছে যে আমি ফার্স্ট বার এটা এক্সপেরিয়েন্স করতে পেরেছি, তাও বাংলাদেশ। এটাতে 160 ফিট উপরে যখন আমি উঠেছি আমার সত্যি খুব ভালো লেগেছে। একটা নতুন মাত্রা ফলক যোগ করতেছে আমাদের ফ্লাই ডাইনিং, টু বি ফ্র্যাঙ্ক। মাটি থেকে 160 ফুট উঁচুতে বিশেষ পাটাতনের উপর চেয়ার টেবিল বসিয়ে তা ঝুলিয়ে রাখা হয়েছে একটি ক্রেনে, এমনভাবে ঝুলানো যাতে দেখলে মনে হবে এটি উড়ছে। তাই নামও উড়ন্ত ডাইনিং। 20 জনের ধারণ ক্ষমতার এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন হবে চতুর্দিকে ঘুরতে ঘুরতেই। 2 ঘন্টা অবস্থানে যাতে খরচ পড়বে জনপ্রতি 6 থেকে 8,000 টাকা। এখানে পার্টি যারা করতে চায় পার্টি করতে পারবেন, বার্থডে পার্টি, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে ম্যারেজ সেরেমনি, এই ধরনের পার্টির জন্য আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি রাখছি। রেস্টুরেন্টটি পর্যটনের নতুন এক মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন ডাইমেনশন সৃষ্টি হবে, ট্যুরিজমের নতুন হিস্ট্রির সৃষ্টি হবে এবং বাংলাদেশের কক্সবাজার টপ মোস্ট ট্যুরিস্ট সিটি ইন বাংলাদেশ, এটা ফ্লারিশ করবে এবং কক্সবাজারে আমাদের যে নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন হবে। দুবাই, প্যারিস, বার্লিন সহ বিশ্বের বিভিন্ন শহরের পর এই প্রথম বাংলাদেশে চালু হলো ব্যতিক্রমী ফ্লাই ডাইনিং। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মেহেরপুরে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে হয় এই আয়োজন। 14টি স্টলে ভাপা, পুলি, পাটিসাপটা সহ নানান ধরনের পিঠার পসরা সাজিয়েছেন দোকানিরা। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠাপুলির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করে দিতেই আয়োজন এই উৎসবের। এবারে 1 মিনিটে দেখে নেব দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। পটুয়াখালীর গলাচিপা থেকে 5 জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয় অস্ত্র ও গুলি। ঠাকুরগাঁওয়ে হয়ে গেল সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব। উপস্থিত ছিলেন সংসদ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা। দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। সাভারে উত্তর যুব মহিলা লীগের সাথে মতবিনিময়। মানিকগঞ্জে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 300 জনের হাতে তুলে দেওয়া হয় কম্বল। কবি ওমর আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শন করা হয় তার জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র।
প্রিয় দর্শক, দেশ 24-এর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।